প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে শিশুকেন্দ্রিক শিক্ষা। আজকের এই ক্লাসটি করার পরে শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং বলতে পারবে সেগুলি একে একে বলি। শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার প্রয়োগ বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা বর্তমান সময়ে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রয়োগে শিক্ষকের ভূমিকা নির্ধারণ করতে পারবে। শিক্ষার্থীরা বর্তমান শিক্ষা কাঠামোয় শিশুকেন্দ্রিক শিক্ষার সামনে বিদ্যমান যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো চিহ্নিত করতে পারবে এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে পারবে। তাহলে আমরা চলে যাচ্ছি আজকের মূল আলোচনার বিষয়ে। প্রতিটি শিশু তাদের নিজস্ব শক্তি ও সামর্থ্যের উপর ভিত্তি করে একটি অনন্য পরিচয় বহন করে। প্রত্যেকটা শিশুই ইউনিক। পৃথিবীতে কোনো শিশুই আরেকটি শিশুর মতন নয়। সবাই যার যার মতন করে স্বতন্ত্র। তাই আমরা বলতেই পারি প্রতিটি শিশু তাদের নিজস্ব দিক থেকে স্বতন্ত্র। শিশুকেন্দ্রিক শিক্ষা এমন একটি শিক্ষা দর্শন যেখানে শিশুদের স্বাভাবিক কৌতূহল, আগ্রহ এবং শেখার গতি অনুযায়ী শিক্ষার পরিবেশ তৈরি করা হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাধারা এবং স্বনির্ভরতা এই সমস্ত কিছু বিকাশের ওপরে অনেক জোর দেওয়া হয়। পাঠ্যক্রম পরিকল্পনা শিশুদের চাহিদা ও অভিজ্ঞতার ভিত্তিতে গঠিত হয়, যেখানে শিক্ষক কেবল একজন জ্ঞানদানকারীই নন, বরং একজন সহায়ক ও প্রেরণাদাতা হিসেবে কাজ করবেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি টিচার ইজ আ ফ্যাসিলিটেটর। এর সঙ্গে খেলাধুলা, অভিজ্ঞতামূলক শিক্ষা এবং হাতে কলমে শেখার মাধ্যমে শিশুদের জন্য আনন্দদায়ক ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়। এখানে শিক্ষার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার যদি পরিবেশ সঠিক না হয় তাহলে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা কোনো অবস্থাতেই আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এবং এই যে গোটা বিষয়টা, এটা তাদের সামগ্রিক বিকাশে অত্যন্ত সহায়তা করে। শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুর স্বাভাবিক কর্মকাণ্ডের প্রবাহ ও স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করে। তাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, তবেই একটি শিশু আগামী দিনে একজন যথাযথ নাগরিক তৈরি হবে। তবে শর্ত আছে। শর্ত হলো তার স্বাধীনতা অন্যের স্বাধীনতায় যেন কোনো অবস্থায় হস্তক্ষেপ না করতে পারে। শিশুকেন্দ্রিক শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর অনন্য সক্ষমতাকে চিনতে, শনাক্ত করতে এবং বিকাশ ঘটাতে শিক্ষক ও অভিভাবকদের সংবেদনশীল করে তোলে। এক্ষেত্রে যদি অভিভাবক এবং শিক্ষক দুদিক থেকেই যদি সংবেদনশীল না হয় তাহলে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা প্রকৃতপক্ষে ইমপ্লিমেন্ট করা বেশ দুরূহ ব্যাপার। শিশুকেন্দ্রিক শিক্ষায় যদি শিক্ষক এবং অভিভাবকরা সংবেদনশীল হয় তাহলে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন শিক্ষা ও অশিক্ষাগত উভয় ক্ষেত্রকেই ভীষণ রকমভাবে উৎসাহিত করে। শিক্ষার্থীরা তাদের শেখার পথ ও কর্মসূচি নির্বাচন করার সক্ষমতা অর্জন করতে পারে এবং নিজেদের প্রতিভা ও আগ্রহ অনুযায়ী জীবনে নিজেদের পথ বেছে নিতে পারে। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার যে মূল বিষয় সেটা হচ্ছে একজন শিশু নিজের আগ্রহ, নিজের প্রতিভা এই সমস্ত কিছু নিয়ে পরবর্তীকালে সে কোন দিকে যাবে সে নিজেই পছন্দ করতে পারে। শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞানগত বিকাশ নয়। আমরা সকলেই জানি যে শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করাই শিক্ষার উদ্দেশ্য নয়, বরং চরিত্র গঠন ও বহুমুখী সুসংগঠিত
ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, যা 21 শতকের মূল দক্ষতাসমূহকে সুসজ্জিত করবে। 21 শতকের মূল দক্ষতাগুলো কি? আমরা যদি ডেলার্স কমিশন দেখি, ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর 21st সেঞ্চুরি, সেখানে কিন্তু স্পষ্ট করেই বলা আছে যে একবিংশ শতাব্দীতে আমাদের নতুন ধরনের দক্ষতা লাগবে এবং বিংশ শতাব্দীতে যে দক্ষতাগুলো নিয়ে আমরা বড় হয়েছি সেই বেশিরভাগ দক্ষতাগুলোই কিন্তু একবিংশ শতাব্দীতে অনেকটাই ইনভ্যালিড হয়ে যাবে। কেন? কারণ একবিংশ শতাব্দীতে আমরা জানি, যেমন ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশন ফর 21st সেঞ্চুরি তারা যেমন আইডেন্টিফাই করেছে 7টা টেনশন, অর্থাৎ একবিংশ শতাব্দীর মানুষজন 7টা টেনশনের সম্মুখীন হবে এবং এই টেনশনগুলোকে পেরিয়ে একটা স্বাভাবিক মানুষ হতে গেলে পারে শিক্ষার যে 4টি পিলারের কথা বলা হয়েছে সেগুলোও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই একবিংশ শতাব্দীর জন্য যে দক্ষতাগুলো আমাদের দরকার সেই দক্ষতাগুলো সম্পর্কে শিক্ষক, অভিভাবক এবং বাকি শিক্ষার সঙ্গে যুক্ত মানুষজন সকলকেই অবগত হতে হবে। প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও স্নেহপূর্ণ পরিবেশ অপরিহার্য, যাতে তারা সর্বোত্তমভাবে বিকাশ লাভ করতে পারে। শুধুমাত্র আমাদের সমাজে স্বাভাবিক যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তাদেরকেও কিন্তু আমাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে চলতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারকে যথাযথ সহায়তা ও তথ্য প্রদান করা ভীষণ গুরুত্বপূর্ণ, যাতে তারা শিশুদের সর্বোত্তম বিকাশের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং তাদের ভবিষ্যৎ ভালো করতে পারে। এবং এই বিষয়গুলো যদি আমরা দেখি, আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড পেডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এইখানে কিন্তু এই সমস্ত কিছুর উপরে বেশ জোর দেওয়া হয়েছে। তার সঙ্গে আমরা জানি বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে স্নায়ু বিজ্ঞানেরও অনেক অগ্রগতি হয়েছে। স্নায়ু বিজ্ঞানের গবেষণা নিশ্চিত করে যে শিশুর জীবনের প্রাথমিক বছরগুলোর বিশেষ গুরুত্ব আছে, কারণ 6 বছর বয়সের মধ্যে তারা বলছে মস্তিষ্কের প্রায় 90% বিকাশ সম্পন্ন হয়ে যায়। গবেষণায় শুধুমাত্র এটাই নয়, আরও দেখা গেছে যে মস্তিষ্কের বিকাশ শুধুমাত্র স্বাস্থ্য, পুষ্টি এবং যত্নের মান দ্বারা প্রভাবিত হয় না, বরং শিশুর প্রাথমিক বছরগুলিতে সে মনোসামাজিক পরিবেশের সংস্পর্শে আসে, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ মনোসামাজিক পরিবেশ, এই মনোসামাজিক পরিবেশ যে কোনো শিক্ষালয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। মনোসামাজিকভাবে প্রতিকূল পরিবেশ বা আবেগগত অবহেলা শিশুদের বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা অনেক ক্ষেত্রে অপূরণীয় হয়ে যেতে পারে এবং তাদের সর্বাঙ্গীন বিকাশ, একজন শিশুর সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে কিন্তু সেটি মোটেই ভালো কথা নয়। তাই মনোসামাজিক প্রতিকূলতাগুলোকে আমাদেরকে দূর করতে হবে। অর্থাৎ আমাদের যে শিক্ষাঙ্গনগুলো আছে সেই শিক্ষাঙ্গনগুলোতে যদি আমরা শিশুকেন্দ্রিক শিক্ষা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে মনোসামাজিক এবং স্নায়ুবিজ্ঞানের যে গবেষণাগুলো আছে এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের ছোট শিশুদের এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা সুখী ও সুস্থ থাকে। সুস্থ মানে শারীরিক সুস্থতা নয়, শুধু মানসিক সুস্থতাও। তাদের মধ্যে যেন অনুসন্ধিৎসু একটা মন তৈরি হয়, জানার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়। যেমন কবি বলে গেছেন, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। এই যে অনুসন্ধান করার একটা ইচ্ছে, না জানাকে জানার একটা আগ্রহ, এই রকম একটা মনের মানুষ তৈরি করাটা ভীষণ দরকার। তার সঙ্গে সঙ্গে তাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে। আমরা আমাদের আশেপাশে যত ছাত্রছাত্রী দেখি, তারা কিন্তু একটা বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে আত্মবিশ্বাস খুব একটা ভালো জায়গায় নেই এবং অবশ্যই এজন্য আমাদের আর্থ সামাজিক এবং মনোবৈজ্ঞানিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
যোগাযোগে দক্ষ, অর্থাৎ কমিউনিকেশন স্কিল যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে বেশ ভালো থাকে। এজন্য কিভাবে সম্ভব এটা আমরা কিন্তু জানি যে সামাজিকীকরণ এই যোগাযোগ দক্ষতা বাড়ানোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই যোগাযোগ দক্ষতা যাতে বৃদ্ধি পায় এই জন্য সামগ্রিকভাবে শিক্ষককুল এবং যে এডুকেশনাল ইনস্টিটিউটসগুলো আছে তাদের যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত। সৃজনশীলতা, একজন শিশুদের মধ্যে যেন সবসময় সৃজনশীলতা থাকে। আমাদের যে শিক্ষাঙ্গনগুলো আছে সেখানে আমরা যদি দেখি তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাবো যে সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে যে স্টেপসগুলো নেওয়া দরকার কোথাও না কোথাও যেন আমাদের একটুখানি খামতি থেকে গেছে। যত্নশীল শিক্ষককুল শুধুমাত্র শিক্ষক নয়, একজন শিক্ষককে বলা হয় আ ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। একজন শিক্ষক মহাশয় কিংবা এডুকেশনাল ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের যথেষ্ট পরিমাণে যত্ন নেবে এবং তাদের মানসিক, শারীরিক, সামগ্রিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তার সঙ্গে আরও কি আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উদার চিন্তা ভাবনার অধিকারী করতে হবে। উদার চিন্তা ভাবনার অধিকারী যদি না করি তাহলে কিন্তু আমাদের সমাজ খুব একটা ভালো জায়গায় যেতে পারবে না। সহনশীল করে তুলতে হবে আমাদের ছাত্রছাত্রীদের। সহনশীলতা, ভারত এমন একটি দেশ যেখানে বৈচিত্র্যতে ভরা। এই বৈচিত্র্যতে ভরা এই দেশে সহনশীল যদি না হয় তাহলে কিন্তু আমাদের সমাজ সঠিক দিকে এগিয়ে যেতে পারবে না। যে কথা বলছিলাম বৈচিত্র্যের প্রতি সংবেদনশীল হওয়া, এটাও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশ্যই তার সঙ্গে আছে শ্রদ্ধাশীল হওয়া। ছাত্রছাত্রীরা যদি শ্রদ্ধাশীল না হয় তাহলে সমাজেও কিন্তু আমরা এই অশ্রদ্ধাশীল বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাবো এবং শ্রদ্ধাশীল হলে পারে আমাদের সমাজ একটি সুস্থ, স্বাভাবিক, সুন্দর সমাজ তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। সামাজিক বিভিন্ন ইস্যু আছে আমাদের, সমস্ত ইস্যুগুলো নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে যাতে তারা ভবিষ্যতে একটি সুনাগরিক তৈরি হয়। এবং আজীবন শিক্ষার্থী, এই যে দর্শন, এই দর্শনটাকেও শ্রদ্ধা করতে হবে। জানার জন্য শিক্ষা, ওই যে বললাম পুঁথিগত বিদ্যা অর্জন করার জন্য শিক্ষা নয়, জানার জন্য শিক্ষা। এবং আমরা জানি কতদিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা জানি যে সংকীর্ণ অর্থে শিক্ষা, বৃহৎ অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে যে শিক্ষা সেই শিক্ষার কথা আমরা বলছি না। আমরা কোন শিক্ষার কথা বলছি? আমরা বলছি ব্যাপক অর্থে যে শিক্ষা জানি আমরা, অর্থাৎ জীবনের জন্য যে শিক্ষা। আজীবন শিক্ষার্থী হয়ে থাকাটাই কিন্তু আমাদের জ্ঞানের প্রতি ভালোবাসা যেটা, তার একটা নিদর্শন। এবং এই সমস্ত কিছুই আছে NCPFECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা এসছে। শিশুরা কৌতূহলী এবং তাদের স্বভাবগতভাবে শেখার আগ্রহ আছে। যদি আমরা বাচ্চাদেরকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাচ্চারা অনেক প্রশ্ন করে। মজার বিষয় হচ্ছে ছোটবেলা থেকেই সেই প্রশ্ন করার যে উৎসাহ থাকে, আমরা বড়রা অনেক সময় সেই প্রশ্ন করার উৎসাহটাকে কমিয়ে দিই। কিন্তু স্বাভাবিকভাবে শিশুদের মন একটা কৌতূহলী মন থাকে। তারা পর্যবেক্ষণ করে, আলোচনা করে, চিন্তা ভাবনা করে এবং তাদের অনুসন্ধানের উপর ভিত্তি করে নতুন নতুন সম্ভাবনার কল্পনা করে, প্রশ্ন তোলে এবং উত্তরের অনুসন্ধান করে। শেখার ও অন্বেষণের মাধ্যমে শিশুরা নিজেদের জ্ঞান ও উপলব্ধি গঠন করে। তারা শুধু শিক্ষক নয়, বরং পরিবারের সদস্য, সহপাঠী, বড়, বই এবং অন্যান্য মাধ্যম থেকেও শেখে এবং তাদের কাছে জিজ্ঞাসা করে, জানার চেষ্টা করে তাদের কাছ থেকে। শিক্ষকদের অবশ্যই সংবেদনশীল হতে হবে এবং বুঝতে হবে যে তাদের নিজস্ব সংস্কৃতি কিভাবে তাদের চিন্তাধারা গঠনে ভূমিকা রাখছে। একই সঙ্গে বিবেচনা করতে হবে যে বিভিন্ন শিশু ভিন্ন ভিন্ন পরিবেশে থাকে, ভিন্ন ভিন্ন পরিবেশে তারা বড় হয়েছে, তাদের মানসিকতাও বিভিন্ন রকমের। শিশুর বিকাশ ও শিক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণের সময় শিশুদের এই যে বৈচিত্র্যময় পরিবেশ,
এই বৈচিত্র্যময় পরিবেশকে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়ে অনুধাবন করা প্রয়োজন। এবার আসি আমরা খেলা। খেলা এমন একটা জিনিস যা সবাই পছন্দ করে, আর শিশুরা খেলতে তো ভীষণই পছন্দ করে। আমরা একটা শব্দ জানি, খেলতে খেলতে শেখা কিংবা পড়া পড়া খেলা। অর্থাৎ পড়াশুনো আমাদের খেলতে খেলতে যদি হয় তাহলে আমাদের আনন্দ লাগে এবং পড়াটাকে কঠিন মনে হয় না, খুব সহজেই আমরা সমস্ত কিছু বুঝে যেতে পারি। তাই খেলা শিশুর সুস্থতা ও বিকাশের একটি কেন্দ্রবিন্দু। শিশুর স্বতঃস্ফূর্ত খেলা অন্বেষণ, পরীক্ষার মাধ্যমে শেখা, জিনিসপত্র পরিচালনা এবং সমস্যা সমাধানের সুযোগ প্রদান করে, যা জ্ঞান গঠনের জন্য অপরিহার্য। খেলা প্রতীকী এবং বিমূর্ত চিন্তার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা বিভিন্ন ধরনের খেলায় নিযুক্ত হতে পারে, যেমন শারীরিক খেলা হতে পারে, ভাষাগত খেলা হতে পারে, বস্তুভিত্তিক খেলা হতে পারে, কল্পনাপ্রসূত বা নাটকীয় খেলা হতে পারে, আবার নির্মাণমূলক খেলাও হতে পারে, আবার নিয়মভিত্তিক খেলাও হতে পারে। আমরা যদি আমাদের যে শিক্ষালয়গুলো আছে এখানে যদি আমরা বেশ ভালো করে একটুখানি দেখি, তাহলে আমরা দেখব এই যে খেলা পড়া, এই যে ফিলোসফি, এই যে কনসেপ্ট, এটা কিন্তু খুব ভালোভাবে এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। এই সমস্ত খেলাধুলা শিশুদের শেখার আগ্রহ, মানসিক প্রবণতা ও শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে, শেখার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে এবং ভবিষ্যতে শিক্ষাগত সাফল্যের জন্য এই খেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যারা প্রাপ্তবয়স্ক, যারা শিক্ষক, যারা পরিবারের সদস্য, তাদের প্রত্যেকের উচিত শিশুদের জন্য অন্বেষণ, খেলা ও শিক্ষার বাস্তব প্রয়োগের সুযোগ সৃষ্টি করা। আমাদের যে শিক্ষালয়গুলো আছে সেই শিক্ষালয়ে যদি খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেওয়া যায়, সেক্ষেত্রে যারা অভিভাবক আছেন তাদেরও সক্রিয় সহযোগিতা এবং যারা শিক্ষক মহাশয়রা যারা আছেন তাদের তো অবশ্যই সহযোগিতা দরকার, যার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে শিক্ষালয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রত্যেক স্তরেই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাকে গ্রহণ করা হয়। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা যেখানে হাতে কলমে শেখা হয়, শিল্প সমন্বিত ও ক্রীড়া সমন্বিত শিক্ষা, গল্প বলার উপরে ভিত্তি করে শিক্ষাদান পদ্ধতি, এই সমস্ত কিছুই প্রতিটি বিষয়ের মানদণ্ড হিসেবে গৃহীত হয়। বিভিন্ন বিষয়বস্তুর পারস্পরিক সম্পর্ক অন্বেষণ করা উচিত। শিক্ষার ফলাফলের ব্যবধান দূর করতে হবে এবং এই দূর করার মাধ্যমে শ্রেণীকক্ষের যে কার্যক্রমগুলো আছে সেখানে দক্ষতা ভিত্তিক শিক্ষার দিকে পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঠিক কাজ করার, এই যে সঠিক কাজ করা, তার উপরে গুরুত্ব দিতে হবে এবং শেখাতে হবে যে নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্যায়ে এই শিক্ষাকে আরও বিস্তৃত করা হবে, যেখানে প্রতারণা, সহিংসতা, লেখাচুরি, আবর্জনা ফেলা, অসহিষ্ণুতা, অসমতা, অসহমর্মিতা, এই বিষয়গুলো যেন তাদের মধ্যে না আসে। এই বিষয়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এটির উদ্দেশ্য হবে শিশুদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক ও নৈতিক মূল্যবোধ গ্রহণ করতে সক্ষম করা, নৈতিক ইস্যুতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবস্থান গ্রহণ ও যুক্তি উপস্থাপন করতে শেখানো এবং সমস্ত কাজে নৈতিক নীতি ও নৈতিক আচরণ অনুসরণ করা। আমরা যদি মোরাল ডেভেলপমেন্ট থিওরিগুলো দেখি, অনেকগুলো থিওরি আছে, সেই মোরাল ডেভেলপমেন্ট থিওরিগুলো আমাদের ক্লাসরুমে অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি আজকের সমাজের দিকে একটুখানি ভালোভাবে নজর দিই, তাহলে কিন্তু আমরা দেখব কোথাও না কোথাও এই অনৈতিকতা আমাদের সমাজে একটু হলেও বৃদ্ধি পেয়েছে। তাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে আজকের শিশুদের মধ্যে কিন্তু এই নৈতিক আচরণ, নীতিকথা, এই সমস্ত কিছু যদি আমরা না
প্রসার ঘটাতে পারি, তাহলে ভবিষ্যতেও কিন্তু এই যে বর্তমান অনৈতিক আচরণ যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আরও বৃদ্ধি পাবে। আমাদের স্কুলিং ব্যবস্থার মূল্যায়ন সংস্কৃতির লক্ষ্য পরিবর্তিত হয়ে মুখস্থবিদ্যা, যাচাইকারী সারসংক্ষেপমূলক মূল্যায়নের পরিবর্তে নিয়মিত ও গঠনমূলক, যাকে আমরা বলি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, এর দিকে অগ্রসর হতে হবে। মুখস্থবিদ্যা যদি করি আমরা, একে যদি আমরা উৎসাহিত করি, তাহলে কিন্তু শিশুদের নৈতিক বিকাশ করা মুশকিল, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি ডেভেলপ করা কষ্টকর। তাই আমাদেরকে এই ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের মধ্যে যেতে হবে, গঠনমূলক মূল্যায়নের দিকে অগ্রসর হতে হবে। এটি দক্ষতা ভিত্তিক মূল্যায়নকে গুরুত্ব দেয়, যা শিক্ষার্থীদের শেখা ও বিকাশকে উৎসাহিত করে এবং বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং ধারণাগত স্বচ্ছতার মতো উচ্চতর দক্ষতা যাচাই করবে। অর্থাৎ যে দক্ষতাগুলো একবিংশ শতাব্দীর জন্য দরকার, সেগুলি যাচাই করবে। আমরা যদি আমাদের শিক্ষালয়ের মধ্যে দেখি, তাহলে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন আছে, কিন্তু কোথাও না কোথাও আবার আমরা একটা বিভিন্ন লেয়ারের মধ্যে দিয়ে যদি আমরা যাই, দেখব আমরা ওই মুখস্থবিদ্যার ওপরে কিন্তু এখনও পর্যন্ত জোর আছে। আমরা পুরোপুরি মুখস্থবিদ্যা কিংবা যাকে আমরা বলি রোট লার্নিং, সেখান থেকে কিন্তু আমরা এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে অন্তর্নিহিত প্রতিভা থাকে, যা আবিষ্কার, লালন, উৎসাহিত ও বিকশিত করা খুব দরকার। এই প্রতিভা বিভিন্ন আগ্রহ, প্রবণতা ও সক্ষমতার মাধ্যমে প্রকাশ পেতে পারে। যেসব শিক্ষার্থী নির্দিষ্ট কোনো ক্ষেত্রে বিশেষ আগ্রহ ও দক্ষতা প্রদর্শন করে, তাদের সাধারণ স্কুল পাঠ্যক্রমের বাইরেও সেই ক্ষেত্রে অগ্রসর হতে উৎসাহিত করা উচিত। শিশুকেন্দ্রিক শিক্ষা শুধু একটি শিক্ষা দর্শন নয়, এটি একটি বাস্তব শিক্ষা পদ্ধতি, যা শিক্ষার্থীদের সক্রিয়, আগ্রহী এবং আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি, এটি গ্রহণের মাধ্যমে ভারতীয় বিদ্যালয়গুলি একটি আরও কার্যকর ও ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে, যা শিক্ষার্থীদের একবিংশ শতকের সাফল্যের জন্য প্রস্তুত করতে পারে। বর্তমান প্রেক্ষিতে শিশুকেন্দ্রিক শিক্ষার অবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এবার দুই একটি গবেষণা ভিত্তিক কাজকর্মের দিকে নজর দেব। প্রথমত, ওড়িশা এবং ছত্তিশগড়ে কর্মরত শিক্ষকদের মধ্যে একটি গবেষণা পরিচালিত হয়। মিস্টার প্রধান তিনি করেছিলেন 2015 সালে। সেখানে প্রাথমিক বিদ্যালয় স্তরে শিশুকেন্দ্রিক শিক্ষার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে তাদের অভিজ্ঞতাগুলোকে জানার জন্য চেষ্টা করা হয়েছিল। এই গবেষণায় অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষক মনে করেন যে ফাইন্ডিংস আছে গবেষণায়, সেই ফাইন্ডিংসে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ শিক্ষক মনে করেন যে পরিকাঠামোর অভাব, শিক্ষণ সামগ্রীর ঘাটতি এবং শিক্ষক স্বল্পতা ও প্রশিক্ষণ প্রধান কারণ শিশুকেন্দ্রিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন বিষয়গুলো। শিক্ষণ অর্থাৎ টিচার ট্রেনিং, যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু যথাযথভাবে শিশুকেন্দ্রিক শিক্ষা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেরকম ভালো ট্রেনিংগুলো দেওয়া হয়নি, অর্থাৎ টিচার্সদের মধ্যে সেই ট্রেনিংটা যথাযথ পরিমাণে নেই। এর সঙ্গে টিচিং লার্নিং এইড যেটাকে আমরা বলছি শিক্ষণ সামগ্রীর যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে, এর জন্যেও কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করা মুশকিল। এবং তার সঙ্গে আরও বলছেন যে শিক্ষক স্বল্পতা, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করতে গেলে যে পরিমাণে শিক্ষক এবং ছাত্রর অনুপাত থাকা দরকার, সেই অনুপাতটি নেই। আরও একটি গবেষণা কোনান্তামগ্রি 2013 সালে একটি গবেষণা প্রকাশ করেছিলেন। সেখানে তিনি দেখছেন যে অধিকাংশ শিক্ষকের কাছে কার্যক্রম ভিত্তিক শিক্ষা শুধুমাত্র গান ও নাচের সাথে সম্পর্কিত। অর্থাৎ বেশিরভাগ শিক্ষক মহাশয়রাই মনে করছেন যে গান এবং নাচের বাইরে যেন শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করা একটু মুশকিল। ভারতের বেশিরভাগ স্কুল শিক্ষকের মধ্যেই এই ধারণা প্রচলিত। পরাশর ও সিং 2013 সালে একটি গবেষণা করেছিলেন। গবেষণাটি করেছিলেন তারা ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে।
এবং সেখানে শ্রেণীকক্ষে বিদ্যমান যে পরিকাঠামো, শিক্ষাদানের সময় ব্যবহৃত কৌশল এবং বিজ্ঞান পাঠ্যবই সংক্রান্ত শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায় যে শিক্ষণ প্রক্রিয়ার জন্য কার্যত কোনো কার্যক্রম পরিচালিত করা হয় না। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শিশুকেন্দ্রিক শিক্ষা যে বিষয়টি আছে এখানেও কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি অনেক ভারতীয় বিদ্যালয়ে কিছু শিক্ষকের অন্তর্মুখী ব্যক্তিত্ব পরিলক্ষিত হয়। এটি আরেকটি সমস্যা, যা তাদের বড় দলের সামনে উপস্থাপন করতে সংকোচ বোধ করে। অনেক সময় শিক্ষকরা নার্ভাস হয়ে পড়েন এবং কথা বলতে দ্বিধাগ্রস্ত হন। এই বিষয়গুলিও কিন্তু আছে। তারপর রামচন্দ্রন ও নাওরেম এরাও একটি গবেষণা করেছিলেন 2013 সালে। অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই 6টি রাজ্যে একটি গুণগত গবেষণা পরিচালনা করেন তারা। এখানে বিদ্যালয়ে অন্তর্ভুক্তি ও বঞ্চনার বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়। এই গবেষণায় দেখা যায় যে আদিবাসী জেলা এবং ওড়িশার পশ্চিমাঞ্চলে শিক্ষার্থীরা শেখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়, কারণ শিক্ষকদের ভাষা বা ওড়িশার সরকারি ভাষা তাদের মাতৃভাষা থেকে ভিন্ন ছিল। ভাষাই যেখানে অন্তরায় হয়ে দাঁড়ায়, সেখানে শিশুকেন্দ্রিক শিক্ষার বাস্তব রূপ নেওয়া তো বেশ কঠিন হবে, এটাই স্বাভাবিক। শিশুকেন্দ্রিক শিক্ষা বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি আছে? তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পেলাম যে শিশুকেন্দ্রিক শিক্ষা এখনো পর্যন্ত আমাদের দেশে একদম সঠিকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে ওঠেনি। যদিও শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে কিন্তু আমরা অনেক দিন থেকেই চিন্তা ভাবনা করছি, অনেক দিন থেকেই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা আধিকারিক যারা রয়েছেন, শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন শিশুকেন্দ্রিক শিক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে, আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু আমরা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারিনি। একটু দেখি আমরা এর চ্যালেঞ্জেসগুলো কী কী, কেন আমরা এখনও পর্যন্ত শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করতে পারলাম না। সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত পরীক্ষা নির্ভর। অর্থাৎ পরীক্ষার শেষে স্টুডেন্টরা কত মার্কস পেল, কত পার্সেন্ট পেল, কত ক্রেডিট পেল, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আবার আমরা চলে যাচ্ছি সেই মুখস্থ বিদ্যার ওপরে জোর দিয়ে ফেলছি, যেখানে ছাত্রছাত্রীরা অনেক সময় মুখস্থ করে অনেক বেশি বেশি নম্বর পাচ্ছে। এবং আমাদের বাস্তব যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে যার বেশি নম্বর তাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। শিশুর নিজস্ব গতিতে শেখার সুযোগ খুব কম থাকে এই পরীক্ষা ব্যবস্থার ফলে, যা শিশুকেন্দ্রিক শিক্ষার মূল ধারণার সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়। তারপর শিক্ষকের প্রশিক্ষণ ও মানসিকতা। আমরা অনেক সময় দেখেছি যে টিচার ট্রেনিং ইনস্টিটিউটগুলো যা আছে সেখানে কিন্তু যথাযথ পরিমাণে শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করার বিষয়ে টিচার ট্রেনিং ইনস্টিটিউটের টিচার্সরা তাদেরও হয়তো কোথাও না কোথাও একটুখানি খামতি থেকে গেছে, যে কারণের জন্য টিচার ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত যে টিচার স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু মনে প্রাণে মোটিভেটেড হচ্ছেন না যে শিশুকেন্দ্রিক শিক্ষাটা আমরা ইমপ্লিমেন্ট করব। অনেক শিক্ষক এখনও শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি সম্পর্কে যথেষ্ট প্রশিক্ষিত নয়, এটা বাস্তব। তাদের মধ্যে প্রচলিত শিক্ষক কেন্দ্রিক শিক্ষার প্রবণতা রয়ে গেছে, যেখানে শিক্ষকের বক্তৃতার মাধ্যমে পাঠদানই মুখ্য বিষয় এবং গোটা শিক্ষা ব্যবস্থায় শিক্ষকই থাকে মূল কেন্দ্রে। পাঠ্যক্রমের কাঠামো ও নমনীয়তার অভাব। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম তুলনামূলকভাবে নির্ধারিত ও অনমনীয়। যদিও এনইপি 2020 আসার পর কিন্তু পাঠ্যক্রমে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আসছে। এনইপি 2020 আসার আগে আমাদের এসেছিল সিবিসিএস, সেই সিবিসিএস পদ্ধতিতেও কিন্তু এই ফ্লেক্সিবিলিটির কথা আছে। শিশুদের আগ্রহ, দক্ষতা ও প্রয়োজন অনুসারে শিক্ষার পদ্ধতি পরিবর্তনের সুযোগ বেশ সীমিত। বড় শ্রেণীকক্ষ ও শিক্ষক শিক্ষার্থীর অনুপাত।
ভারতের মতন একটি দেশে, একটি অত্যন্ত জনবহুল দেশে এই সমস্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের অধিকাংশ বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। শিক্ষকরা শিশুদের ব্যক্তিগত চাহিদার দিকে নজর দিতে পারে না, যা শিশুকেন্দ্রিক শিক্ষার জন্য বাধা সৃষ্টি করে। কারণ আমরা জানি শিশুকেন্দ্রিক শিক্ষা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, এজন্য শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত খুব বেশি কিন্তু হলে চলবে না। একটি নির্দিষ্ট অনুপাত যদি থাকে তাহলে প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শিক্ষার্থীর ওপরে যথাযথ গুরুত্ব দিতে পারে। পরিকাঠামো ও শিক্ষা সামগ্রীর অভাব। ভারতের মতন একটি উন্নয়নশীল দেশে গ্রামীণ ও আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলিতে শিক্ষার উপযুক্ত পরিকাঠামো, উপকরণ ও প্রযুক্তির অভাব এখনও রয়ে গেছে, যার জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত শিশুকেন্দ্রিক শিক্ষাকে বাস্তব রূপ দিতে পারিনি। অভিভাবকদের দৃষ্টিভঙ্গি। অনেক অভিভাবক এখনও মনে করেন যে মুখস্থবিদ্যা ও নম্বর ভিত্তিক মূল্যায়নই শিক্ষার মূল লক্ষ্য। তারা শিশুকেন্দ্রিক শিক্ষার দীর্ঘমেয়াদী উপকারিতা সম্পর্কে সচেতন না এবং পরীক্ষা ভিত্তিক শিক্ষাকেই তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এই রকম মানসিকতা যদি থাকে তাহলে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা ইমপ্লিমেন্ট করা বেশ মুশকিল। তাই অভিভাবকদেরও কিন্তু আরও বেশি সচেতন হতে হবে। নীতি বাস্তবায়নে ধীর গতি, এটা আমাদের দেশে একটি প্রথাগত সমস্যা। এনইপি 2020 শিশুকেন্দ্রিক শিক্ষার উপরে গুরুত্ব দিলেও বাস্তবে তার পূর্ণাঙ্গ কার্যকারিতা সময় সাপেক্ষ। বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষানীতি, শিক্ষকদের প্রশিক্ষণে ধীরগতি থাকায় শিশুকেন্দ্রিক শিক্ষার প্রসার বাধাপ্রাপ্ত হয়ে থাকে। তবে আশার কথা এটাই যে এনইপি 2020 আসার পর থেকেই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন 2023 সালেই কিন্তু চলে এসছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি বেশ গতির সঙ্গে কাজ এগিয়ে চলছে এবং আশা করব যে এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা যা এনইপি 2020-তে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বাস্তবে রূপ পাবে। শিক্ষা এখনও মূলত প্রাপ্তবয়স্কদের দ্বারা পরিচালিত হয়, যেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি ওপর থেকে নেওয়া হয়। শিক্ষার্থীদের ওপর সাফল্যের চাপ আরও বেড়ে গেছে। কারণ পরীক্ষার ফলাফলকেই ওই যে বললাম এখনও শিক্ষার চূড়ান্ত মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। যদিও বিদ্যালয়গুলি শিক্ষাকে শিশুদের জন্য আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে অর্থবহ করে তোলার চেষ্টা করে, তারা একই সাথে এমন এক পাঠ্যক্রমিক কাঠামোর মধ্যে কাজ করতে বাধ্য যা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত। উচ্চ শ্রেণীগুলিতে নম্বর কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে শিশুদের জন্য নির্ধারিত কার্যক্রমের পরিধি সীমিত হয়ে যায়। ফলাফল ভিত্তিক কিংবা ওই যে বললাম মার্কস ভিত্তিক কিংবা মার্কস নির্ভর শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষার পরিপন্থী, যেখানে শিশু তাদের নিজস্ব শিক্ষার গতি নির্ধারণ করতে পারে। তাহলে বোর্ড একরকমের সময় বেঁধে দিচ্ছে আর শিক্ষার্থীদের শেখার গতি একরকম। শিশুকেন্দ্রিক শিক্ষা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে নির্দিষ্ট সময়ে হয়তো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না। এই বিষয়গুলিকে কিন্তু মাথায় রেখে এনইপি 2020 বেশ কিছু পদক্ষেপ করেছে। এটা ছাড়া শিক্ষার মান বজায় রাখার প্রচেষ্টায় আমরা শিশুদের স্বাভাবিক প্রবৃত্তিকে অনেক সময় উপেক্ষা করে থাকি আর স্বাধীনভাবে একটি উদ্দীপক ও অনুকূল পরিবেশে উপযুক্ত চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ পেলে নিজেরাই শেখার সেরা উপায় খুঁজে নিতে পারে শিক্ষার্থীরা। একটি সত্যিকারের শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা ব্যবস্থার তুলনায় আরও স্বাধীনতা প্রয়োজন। শিশুকেন্দ্রিক শিক্ষা প্রচারের জন্য বিবেচ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, একে একে আমরা আলোচনা করি। পাঠ্যক্রমের নকশা শিশুর প্রয়োজন ও শিক্ষার গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অভিজ্ঞতামূলক ও অনুসন্ধানমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া দরকার। আন্তঃবিষয়ক এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত পাঠ অন্তর্ভুক্ত করা দরকার। শিক্ষাদান পদ্ধতি কেমন হবে? কার্যকর শেখার কৌশল যেমন প্রকল্প ভিত্তিক, খেলাধুলা ভিত্তিক এবং অভিজ্ঞতামূলক শিক্ষা এইগুলো দিতে হবে। সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করা শিক্ষাদান পদ্ধতির একটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ।
শিশুদের আগ্রহ ও শক্তির উপরে ভিত্তি করে ব্যক্তিগতকৃত শিক্ষা প্রদান করা দরকার। তার সঙ্গে মূল্যায়ন কৌশলটা কেমন হবে? গঠনমূলক ও ধারাবাহিক মূল্যায়নকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন মূল্যায়ন পদ্ধতি যেমন পোর্টফোলিও, পর্যবেক্ষণ, আত্মমূল্যায়ন, এই বিষয়গুলোকে ব্যবহার করতে হবে। মুখস্থবিদ্যার উপরে অত জোর দেওয়া যাবে না। মুখস্থবিদ্যার উপরে নির্ভরতা কমিয়ে বাস্তবটাকে বোঝার উপরে জোর দিতে হবে। আর শিক্ষকের ভূমিকা কেমন থাকবে? নির্দেশকের পরিবর্তে সহযোগী ও পথপ্রদর্শক হিসেবে কাজ করবে শিক্ষক। তার সঙ্গে শিশুদের স্বাধীন চিন্তা ও অনুসন্ধান যাতে করতে পারে এরকমভাবে তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে। সবসময় ইতিবাচক থাকতে হবে। ইতিবাচক এবং উৎসাহমূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে শিক্ষক। শিক্ষার পরিবেশ কেমন হবে? শিক্ষার জন্য নিরাপদ, আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ নিশ্চিত করতে হবে। খেলাধুলা, শিল্পকলা ও গল্প বলার মতন কার্যক্রমের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করতে হবে। শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক ও পারস্পরিক সহযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটা হচ্ছে আমাদের শিক্ষার পরিবেশ কেমন হবে আমাদের বিদ্যালয়গুলোতে, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউটসগুলোতে, সেই বিষয়ে। অভিভাবক ও সম্প্রদায়ের ভূমিকাটা কেমন হবে? অভিভাবকদের শিক্ষার অংশীদার হিসেবে যুক্ত করতে হবে। পরিবার ও স্কুলের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে। সম্প্রদায়ের সম্পদ ও অভিজ্ঞতা শিক্ষায় একীভূত করা দরকার। এই সমস্ত যদি আমরা করতে পারি তাহলেই আমরা একমাত্র শিশুকেন্দ্রিক শিক্ষা ইন দ্য ট্রুয়েস্ট সেন্স আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। পরিশেষে আমরা এটাই বলতে পারি যে শিশুকেন্দ্রিক শিক্ষাকে সফলভাবে বাস্তবায়নের জন্য স্কুল, শিক্ষক, অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্কুল, শিক্ষক, অভিভাবক ও সমাজ যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। আধুনিক প্রযুক্তি, খেলাধুলা ভিত্তিক শিক্ষা, কল্পনা শক্তি ও সমাজমূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করার মাধ্যমে শিক্ষার পরিবেশকে আরও অন্তর্ভুক্তিমূলক ও শিশুর স্বাভাবিক বিকাশের উপযোগী করে তুলতে হবে। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রসার নিশ্চিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, উদ্ভাবনী ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এই আজকে আমাদের সামগ্রিক আলোচনা। এরপর আজকের অ্যাক্টিভিটি কিছু দিই। আমি কিছু প্রশ্ন করব, শিক্ষার্থীরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিক্ষকরা শিশুকেন্দ্রিক শিক্ষাকে কার্যকর করতে কী ভূমিকা রাখতে পারে? বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুকেন্দ্রিক শিক্ষার প্রয়োগ করতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? শিশুকেন্দ্রিক শিক্ষার সফল বাস্তবায়নে অভিভাবকদের ভূমিকা কী? জাতীয় শিক্ষানীতি 2020 শিশুকেন্দ্রিক শিক্ষার উপরে কিভাবে গুরুত্ব দিয়েছে? আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।